বেট ওয়ান শট ক্লাস, একদম জলের মতন স্পষ্ট। গল্পটার নাম দ্য বেট, এর রাশিয়ান নেম হলো পারি, রিটেন বাই অ্যান্টন চিকভ, অ্যান্টন প্যাভলোভিচ চিকভ। তিনি রাশিয়ান প্লেরাইট। তার একটা বিখ্যাত নাটক আছে দি প্রপোজাল, আমরা পুরনো সিলেবাসে পড়িয়েছিলাম, এবং এটি প্রকাশিত হয় নোভই ভ্রিমায়া 1889 সালে, 1889 ওই গ্রন্থে এটা প্রথম প্রকাশিত। গল্পটি শুরু হয়, আমরা দেখতে পাই একজন ওল্ড ব্যাংকার, ভালো করে বুঝবে, ওল্ড ব্যাংকার। তিনি ডার্ক অটম নাইট, অর্থাৎ অটামের কোন অন্ধকার ঘন রাত্রি বেলায় তিনি তার স্টাডি রুমে হাঁটাহাঁটি করছেন এবং ভাবছেন 15টি বছর আগের একটি ঘটনা। 15 বছর আগে তার জীবনে এমন কিছু ঘটেছে। তিনি তখন ইয়াং, ফ্রিভোলাস, তাই না? এবং তার কাছে এত অর্থ ছিল যেটা বিয়ন্ড রেকর্ডিং, গোনার সময় তার ছিল না, বা অগুন্তি অর্থ ছিল। মানুষ অর্থ থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, অহংকার ঠিক প্রকাশ পেয়েই যায়, আর কন্ট্রোল করতে পারলেই সে মানুষ। তাহলে তিনি তার স্টাডি রুমে ঘোরাঘুরি করছিলেন বন্ধুরা, এবং তখন কিন্তু তার মনে পড়ল যে এক অটামের সন্ধেবেলায় তিনি একটি পার্টি অ্যারেঞ্জ করেছিলেন। সেই পার্টিটাতে অনেক ইন্টেলেকচুয়াল মেন, আবারও বলি, কি বলবে সবাই মিলে একসঙ্গে, ইন্টেলেকচুয়াল মেন, জার্নালিস্ট, এরা নিমন্ত্রিত ছিল। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। তাদের মধ্যে যেহেতু সন্ধ্যাকালীন অনুষ্ঠান, বিদেশি অনুষ্ঠান বোঝেই, হালকা থাকবেও। তারা বিভিন্ন কিছু আলোচনার মধ্যে তাদের আলোচনার মূল কেন্দ্র বিষয় হয়ে গেছে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে, যে ভাই বলতো দেখি সব থেকে বেশি শাস্তি কোনটা। তা কেউ কেউ বলছে ডেথ পেনাল্টি, অর্থাৎ মৃত্যুদণ্ড, আবার কেউ কেউ বলছে যে না, কারাদণ্ড। আচ্ছা, অনেকে বলে দেখো দাদা, মৃত্যুদণ্ড ভালো না, কারণ মৃত্যুদণ্ড আমার মনে হয় যে খ্রিস্টিয়ান যে স্টেট, অর্থাৎ যেই দেশগুলোতে খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করে, সেই দেশে এই মৃত্যুদণ্ডকে আমরা মেনে নিতে পারি না। তাছাড়াও ভগবান তো মানুষ, মানে ভগবান তো, মানে স্টেট তো ভগবান নয়, তাই না? স্টেট কিন্তু ভগবান নেই, যে স্টেট সরকার চাইলো যে কোনো মানুষের প্রাণ নিয়ে নিল, যে প্রাণটাকে আবার ফিরিয়ে দিতে পারবে না। তাহলে কোনটা ভালো? তাহলে নিশ্চয়ই কারাদণ্ড ভালো। এবার তর্ক বিতর্ক চলছে, কারাদণ্ড যদি ভালোই হয়, কারাদণ্ড মানে কি? একটা মানুষকে একবারে না মেরে তাকে প্রত্যেক স্টেপে স্টেপে মারা, তাহলে কোনটা ভালো? হুইচ এক্সিকিউশনার ইজ গুড, মানে কোন জল্লাদ ভালো, যে তোমাকে একবারে ঘ্যাচাং ফু করবে, না তোমাকে প্রথমে হাত, তারপরে পা, তারপরে মাথা, তারপরে কান, এভাবে কাটবে? সে নিশ্চয়ই নয়। এই নিয়ে তর্ক বিতর্কের মাঝে আমাদের লয়ারকে কিছু বলার সুযোগ দেওয়া হয়। কি তুমি কিছু বলো? কিছু বলছো না? লয়ার বলছে, দেখুন, আমার মনে হয় দুটোই খারাপ, কিন্তু যদি আপনি বলেন কোনটাকে আমি বেছে নেব, তাহলে আই উইল ডেফিনেটলি গো ফর লাইফ টার্ম ইমপ্রিজনমেন্ট অর কনফাইনমেন্ট। আমি যাবজ্জীবন কারাদণ্ডকে বেছে নেব, কারণ বেঁচে থাকা কোন রকম ভাবে হোক, একেবারে মরে যাওয়া তার থেকে তো ভালো। তখন ওই যে আমাদের ব্যাংকার, অল্প বয়স, গরম রক্ত, মোদির ভক্ত, তিনি টেবিলে ফিস্ট দিয়ে জোরে স্ট্রাক করে, আঘাত করলে তখন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তুই কি বলছিস? আমি মনে করি যে মৃত্যুদণ্ড সেরা। হ্যাঁ, মৃত্যুদণ্ড সেরা, কারণ মৃত্যুদণ্ড মানুষকে একবারে যন্ত্রণা মুক্তি দেয়, কারাদণ্ড তাকে বাঁচিয়ে রাখে এবং যন্ত্রণা দিতে থাকে। তখন বলছেন না, আমার তাই মনে হয় না। ঠিক আছে, বাজি রইল, যা বাজি, ক টাকা বাজি? তুই যদি 5 বছর থাকতে পারিস, আমি তোকে 2 মিলিয়ন দেব। 2 মিলিয়ন আমি তোকে দিয়ে দেব, যেই 2 মিলিয়ন আমার কাছে ট্রিফল, অর্থাৎ তুচ্ছ, আমার কাছে কোনো ব্যাপার না, হাতের নস্যি, তুই নে এই 2 মিলিয়ন। বলছে ঠিক আছে, আপনি যখন বলছেন, এত করে ঘটা করি বলছেন, তাহলে আমি 5 বছর না, আমি 15 বছর থাকবো।
দুটোই কিন্তু আলটিমেট ছাগল। প্রথমে বলছিল 5 বছর নে, তিনি এত এক্সাইটেড 15 বছর নিয়েছেন। আমরা দেখব পরে কে ছাগল নয়। এবার আমাদের যে ব্যাংকার, সে যখন রাতের খাবার খেতে খেতে বলল, আমার তোর প্রতি খুব দুঃখ হচ্ছে রে, দেখ আমার কাছে 2 মিলিয়ন কোনো ব্যাপার না, ইটস আ ট্রিফল ফর মি, তুচ্ছ। তুই তোর জীবনের সব থেকে ভালো 15টা বছর হারাবি, বললো তাতে কি করা যাবে? আই স্টেক মাই ফ্রিডম অ্যান্ড ইউর স্টেক ইউর মিলিয়ন। আমি আমার স্বাধীনতাকে বাজি রাখছি, আপনি আপনার মিলিয়নটাকে বাজি রাখবেন। এ ছিল 15টি বছর আগের ঘটনা। এই 15 বছর পর তার মনে হচ্ছে যে আমি যে 15 বছর আগে যেই কাজটা করেছিলাম সন্ধেবেলায়, সেটা কি আদেও কোনো বুদ্ধিমানের কাজ? ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অর মিনিংলেস। কি বললাম জোরে বলি? ননসেন্সিক্যাল অর মিনিংলেস, বোকামি, অর্থহীন। এতে কারো কোনো লাভ হয়নি। তার মানে 15টা বছর শেষ দিন কিন্তু তিনি মনে করছেন। তারপরে থেকে তাহলে ওই সন্ধ্যের পরে কি হয়েছিল? ইট ওয়াজ ডিসাইডেড, সিদ্ধান্ত না হয় 1870 সাল 14 নভেম্বর রাত্রি 12টা তার শুরু হবে কি লাইফ লং বা লাইফ টার্ম ইমপ্রিজনমেন্ট। যদিও তোমরা জানো যাবজ্জীবন মানে কিন্তু 14 বছর, কিন্তু এখানে কত বছর? 15 বছর। 15 বছর তার জেল হবে এবং তার জেলের জন্য তার বাগান বাড়িতে একটি লজ করে দেওয়া হবে, যেই লজের মধ্যে ছোট্ট একটি জানলা থাকবে, যেই জানলা দিয়ে তিনি কোনো কিছু পাঠাতে পারবেন না, শুধুমাত্র যা চাই সেইটা তিনি লিখে লিখে ডিমান্ড করতে পারে। তিনি মদ যা খুশি, তিনি বিড়ি যা খুশি, তিনি যা বই চায়, নট বউ, যা খুশি, তিনি যা খেতে চান যা খুশি, সব তিনি ওই জানলা দিয়ে যেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে। যদি গোপাল ভাঁড়ের বউ হয় তাহলে তো জানলা দিয়ে আসবে না। তিনি যা খুশি কিন্তু নিতে পারেন। একটা আলাদা রুম, যেই রুমের তিনি চৌকাট মারাতে পারবেন না, থ্রেশহোল্ড মারাতে পারবেন না। কি বললাম? থ্রেশহোল্ড, জোরে বলি। যদি মারায় এবং যদি 2 মিনিট আগেও যায়, তার কন্ট্রাক্ট কিন্তু ব্রেক হয়ে যাবে। কমিট বললাম, আবার বলি, 2 মিনিট আগে যদি তিনি বেরিয়ে যায় তাহলে কিন্তু এখন আমি লিখে দিয়েছি, যদি কেউ এইটুকুনিকে সুন্দর করে লিখে নেয় তাহলেও কিন্তু তার, আমার মনে হয় পুরো গল্পটা একদম ক্লিয়ার। এবার তার ওই কারাদণ্ডে প্রথম বছর কিভাবে কাটবে, তার দ্বিতীয় বছর কিভাবে কাটবে, পঞ্চম বছর কিভাবে কাটবে, সেগুলোকে একটা জায়গায় সুন্দর করে লিখে নিয়েছি। প্রথম বছর তিনি প্রচন্ড পরিমাণে লোনলিনেস এন্ড ডিপ্রেশনে ভুগেছেন, একাকিত্ব, স্বাভাবিক ব্যাপার। তাহলে প্রথম বছর তিনি লোনলিনেস এবং ডিপ্রেশনে ভুগেছেন। প্রথম বছর তিনি কিন্তু পিয়ানো বাজিয়েছিলেন, কারণ তার তো গান, তিনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়েছেন, একা একেলা মন, তাই না? এবং তিনি কিন্তু প্রথম বছর টোব্যাকো এবং ওয়াইন নেয়নি। টোব্যাকো নেয়নি কারণ জানেন ধূমপান করলে আমার এয়ারটা পলিউটস হয়ে যাবে, স্বাস্থ্যের ক্ষতি তো অবশ্যই হবে। আমি যে ঘরে আছি সেই ঘরের বাতাসটা দূষিত হবে, আমি অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলতে হবে বেশি, তাই থাক। আর যদি তিনি ওয়াইন কেন নেয়নি? কারণ ওয়াইন ক্রিয়েটস ডিজায়ার অ্যান্ড এক্সাইটমেন্ট। ওয়াইন নিলে আমাদের মনে চাওয়া পাওয়া তৈরি হয়, যদি একটা বউ থাকতো কি ভালো হতো ইত্যাদি, আরো এক্সাইটমেন্ট তৈরি হবে, তাই তিনি মদ নেয়নি। প্রথম বছর কন্ট্রোল উদয়। এবার তিনি কিছু তো পড়বেন, তাই প্রথমেই দেখো এখান থেকে তোমরা দারুণ জিনিস শিখতে পারবে। যখনই তোমাদের পাঠ্য বই পড়তে ভাল লাগবে না, আমি বারবার করে বলেছি কাটা দিয়ে কাটা তুলতে হয়। যখনই তোমার পাঠ্য বই পড়তে ভাল লাগবে না, তখন তুমি কি করবে জানো? তুমি লাভ স্টোরি পড়া স্টার্ট করবে। লাভ স্টোরি, ভূতের গল্প, ডিটেকটিভ স্টোরি, ছোট ছোট গল্পগুলো পড়বে, দেখবে তোমার পড়ার প্রতি ইন্টারেস্ট তৈরি হবে। টুক করে তখন তোমার ইন্টারেস্টটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে, বইয়ের দিকে হয়ে গেল কাটা দিয়ে কাটা তোলো, এটাই বুদ্ধি। তাই তিনি কি করেছেন? লাইট ক্যারেক্টার, তিনি কমপ্লিকেটেড লাভ প্লট, জটিল ভালোবাসার গল্প, সেন্সেশনাল, চমৎকার এবং ফ্যান্টাস্টিক স্টোরিজ, এগুলো তিনি প্রথম বছর পড়েছেন, ফ্যান্টাস্টিক স্টোরিজ। দ্বিতীয় বছর তার পিয়ানো কিন্তু বন্ধ হয়ে গেছে, তখন আর তার ভাল লাগে না। তিনি কি পড়ছেন? ক্লাসিক। দেখো প্রথমে দেখো তিনি সরু সরু গল্প, ছোট ছোট গল্প পড়েছেন,
তারপরে একটুখানি ক্লাসিক অর্থাৎ ধ্রুপদী সাহিত্য, যেমন বড় বড় সমস্ত, তাই না, তিনি গল্প বা উপন্যাস পড়া শুরু করেছেন। পঞ্চম বছর, তৃতীয় চতুর্থ বছরে কোনো খবর নেই, পঞ্চম বছরে তার ঘরে আবার গান শোনা গেল, তিনি আবার গান করা শুরু করেছেন। এবার কিন্তু তিনি মদ খেয়েছেন, তবে হ্যাঁ, তিনি কিন্তু বিড়ি খাইনি, লোক ভালো, তিনি কিন্তু মদ খেয়েছেন। ড্রিঙ্কিং অ্যান্ড ইটিং, সারাদিনই খেত, সারাদিন পান করত, খেত আর ঘুমিয়ে থাকতো, সবাই দেখতো তিনি ঘুমিয়ে আছেন। তিনি বই কিন্তু পড়েনি, জানো তো বন্ধুরা, তিনি মোটে বই পড়েনি, তবে তিনি প্রচুর লেখালেখি করত, যাই লিখতো পরের দিন সকালবেলা উঠে সব ছিঁড়ে ফেলতো, দেখো। এবং 6.5 অর্থাৎ সেকেন্ড হাফ অফ সিক্সথ ইয়ারে তিনি কি করেছেন, তিনি জেলাসলি স্টাডিং, এইবার তিনি, লোকে যেমন হিংসে করে বেশি খায়, অনেক সময় দেখবি যদি বিয়ে বাড়িতে দুজন যাস, এই পাশের জন 4 পিস নিয়ে ফেলে, তোর পাতে যদি 3 পিস থাকে তোর রাগ হয়, বারবার তাকাস 2 পিস আরো দে। সো জেলাসলি তিনি, তখন কম্পিটিশন, তিনি জেলাসলি হিংসে করে পড়াশোনা শুরু করলো। কি কি পড়লো? ভাষা, ল্যাঙ্গুয়েজ, আর কি পড়েছে? ফিলোসফি, দর্শন, আর কি পড়েছে? ইতিহাস। তিনটেই কিন্তু জটিল জিনিস, কিন্তু শুরুটা কি হয়েছিল? কমপ্লিকেটেড লাভ স্টোরিজ। শুরুটা কিন্তু সহজ, মজাদার, ইন্টারেস্টিং জিনিস দিয়ে শুরু করেছিল। আর আমরা পড়তেই এমন বিষয় নিয়ে পড়তে বসি যা আমাদের পড়াটা হয় না, শুরুই করবে ভালো লাগা এমন কিছু দিয়ে। 4 বছরে তিনি প্রায় 600 ভলিউম পড়ে ফেলেছেন, এবং ওই বছরে তিনি কিন্তু একখানি চিঠি লেখেন। কাকে লেখেন? ব্যাংকারকে লেখেন। কটা ভাষায় লেখেন? 6টা ভাষায়। আর বলেন, মাই ডিয়ার ওল্ড ব্যাংকার, আমি জানি আমি এখন তোমার থেকে অনেক জ্ঞানী, যদি আমার এই লেখায় কেউ কোথাও ভুল খুঁজে পায়, কারো যদি বুকের পাটা থাকে, তাহলে আমার কাছে এসে বলে যাবে, তাহলে বলার দরকার নেই, যদি আমার ভুল খুঁজে পায় তাহলে তোমার বাগানে দাঁড়িয়ে তুমি একটা বন্দুকের গুলি ছেড়ে, অর্থাৎ ফায়ার আ শট। দেখলো কোনো ভুল নেই, তিনি 2টো শট করলেন। তাহলে অনেকের মনে প্রশ্ন হতে পারে, বলেছে একটা, করলো 2টো কেন? যদি ভুল খুঁজে পায় তাহলে একটা, আর যদি ভুল খুঁজে না পায় তাহলে 2টো। তাহলে ভুল খুঁজে পায়নি, তাহলে কটা মারলো? তাহলে নাও তো মারতে পারতো, কিন্তু আমাদের বলেছি ব্যাংকারের তার কেটে গেছে, তিনি 2টো মেরেছেন, ঠিক আছে। 10th ইয়ারে তিনি কিন্তু স্যাট ইমুভেবল, অর্থাৎ নিশ্চুপ বসে রয়েছেন, নড়ছেও না, চড়ছেও না। শিল্পা শেট্টির ফিগার তার তৈরি হয়ে গেছে অলরেডি। তিনি কি কি পড়েছেন? গসপেল, থিওলজি, অর্থাৎ সমস্ত ধর্মশাস্ত্র তিনি এবার পড়া শুরু করেছেন। অবাক যে মানুষটা 4 বছরে এতগুলো ভলিউম পড়ে ফেললো, সে কিনা টেস্টামেন্ট অর্থাৎ বাইবেল পড়তে এতটা সময় লাগাচ্ছে, 1 বছর লেগে যাচ্ছে কেন? যাই হোক, তার শেষ 2টো বছর, 14 বছর, 15 বছর, শেক্সপিয়ার তিনি পড়েছেন, বায়রন তিনি পড়েছেন, তিনি ন্যাচারাল সায়েন্স পড়েছেন, মেডিসিন পড়েছেন, আবার ফিলোসফি পড়েছেন, আবার থিওলজি পড়েছেন, যা পেয়েছেন তাই হাতের সামনে। যেমন ভাবে কোনো মানুষ যদি জাহাজ ডুবির পরে হাতের কাছে যেটা পাবে সেটাকেই নিয়ে বাঁচার চেষ্টা করবে, তেমনি তিনি হাতের কাছে যা পেয়েছেন সেটাকেই নিয়ে পড়ার চেষ্টা করেছেন, শেখার চেষ্টা করেছেন। 15টা বছর পর আজকে, হয়তো আগামী রাত্রেই তার শেষ দিন, ওই লোকটি ছাড়া পেয়ে যাবে। ভাবছে এই 15 বছর পরেই ভদ্রলোকের, 25 বছর বয়সী ভদ্রলোকের বয়স হবে মাত্র 40। আর আমার 2 মিলিয়ন, যেই অর্থ নিয়ে আমি অহংকার করতাম, সেই অর্থ এখন আমি ভাবি আমার অর্থের তুলনায় আমার ঋণটা বেশি, অর্থাৎ আমার ডেটস ইজ মাচ মোর দ্যান মাই ইনভেস্টমেন্ট। আমার যা বিনিয়োগ তার থেকে আমার ধার বেশি। ওই 2 মিলিয়ন যদি চলে যায় আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। আর ওই বেটা 2 মিলিয়ন নিয়ে গিয়ে তার জীবনকে সেটেল করবে, বিয়ে করবে, তাই না, বড়লোক হবে, গ্যাম্বলিং এ টাকা লাগাবে, আর আমায় করুণা দেখাবে। তাহলে একটাই উপায়, উসকো মরনা পড়েগা। কি করব? ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব, আর তো উপায় নেই, আর উপায় নেই। কি করা যায়? চলো, রাত 3টে ডিটেকটিভ কোট পরে নিয়েছেন, অর্থাৎ ওভারকোট,
তিনি পড়েছেন, বাইরে কিন্তু বৃষ্টি এবং ড্যাম্প চিলিং কোল্ড। ড্যাম্প চিলিং মানে কি, বৃষ্টির এক স্যাঁতসেঁতে ভাব, এবং যেহেতু তুষার বৃষ্টি হচ্ছে, যখন পাতাগুলো গাছগুলো নড়ছে তখন রাসলিং আওয়াজ হচ্ছে, মানে প্রচুর ঝনঝন শব্দ হচ্ছে। তিনি তার মধ্যে দিয়ে গেছেন। সেখানে যে গেট কিপার ছিল তাকে 2-3 বার ডেকেছে, 2-3 বার না, 2 বার, এই ওঠো, এই ওঠো। ওই লোক নেই সেখানে, কারণ তিনি কোথায় আছে? তিনি হয় কিচেনে, নয় গ্রিন হাউসে। এই ওয়েদার থেকে মুক্তির জন্য তো ঘুমোতে হবে, তিনি ঘুমিয়েছেন। ক্লিয়ার? এবার তখন রাত্রি প্রায় 3টে। তিনি একটা ম্যাচ লাইট জ্বালালেন ওই প্যাসেজের, যেখানে তার রুমে যাওয়ার একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজে একটা ম্যাচ লাইট জ্বালিয়ে দেখছেন ওই ঘরের ভেতরে কে আছে, কি করছে। ওই ঘরের ভেতরে কে? আমাদের লয়ার। তার ফিগারটি দারুণ, যেন কোনো কঙ্কালের পরে চামড়া পরানো, প্রতিটা হাড় গোনা যাবে। তার মাথা ভর্তি চুল, তার দাড়ি ঝুলছে, এবং চুলগুলো কিন্তু স্ট্রেট উইথ সিলভার এন্ড গোল্ড। স্ট্রেট, স্ট্রেট কথার অর্থ স্ট্রেট নয়, স্ট্রেট মানে চুলগুলো সাদা সাদা হয়ে গেছে। বেশ কিছু জায়গায় অনেক দেখবি স্ট্রেকিং করে না, স্ট্রেকিং মানে দেখবি চুলের মাঝখান দিয়ে কালার করলো, সেটা কালারিং হয়ে গেছে। এবং ওই লোকটা তার দরজাটা খুললো, তার কোনো নরণচরণ নেই, কারণ তিনি শুয়ে আছেন। তাকে দেখে যে এই লোককে আমি মারবো, এই লোককে মারতে কি লাগবে, তো প্রায় মরা। ওর বেড স্টিড একটা মাত্র বিছানা, যার উপরে মাদুর পাতা, কিন্তু কোনো গদি নেই, এবং তার পাশে আয়রন কাস্ট একটা স্টোভ আছে তার পাশেই। এই লোককে মারতে কি লাগে, বালিশ চাপা দিয়ে মেরে দেবো, এবং দায়ভার কাকে দিয়ে দেবো? ওই ওয়াচম্যানকে দিয়ে দেবো যে এই মেয়েটা মেরেছে, না একবার বোর বুদ্ধি, চাপ নেই। কিন্তু মারবো কারে, তো অলরেডি মরা। যাওয়ার আগে দেখি একটু কি লেখা, দেখি কি লিখেছিস। তখন লিখছে, মাই ডিয়ার ফ্রেন্ড, আমি সবকিছুকে ঘেন্না করি। এই পৃথিবীতে যা ভালো, এই পৃথিবীতে যেটা মানুষ আশা করে, এই পৃথিবীতে মানুষ যেটা চায়, সুন্দরী রমণী, নেশার জিনিস, ভালো খাওয়া, ভালো দাওয়া, ভালো নেওয়া, ভালো পড়া, সবটাকে আমি ঘেন্না করি। ইভেন আমি স্বাধীনতাকেও ঘেন্না করি, কারণ এত কিছু মুহূর্তে মৃত্যু এসে আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে বলবে, চলো সময় হয়েছে, চলো খেলা হবে। কে বলবে? মৃত্যু। তাহলে আমরা যখন মৃত্যুর কাছে জিরো, একমাত্র আমাদের সঙ্গে কি যাবে? আমাদের শিক্ষা। আমি জানি আমি তোমার থেকে শিক্ষিত, ওই লোককে বলে দিয়ে গেছে। তাই আই রিনাউন্স, আমি ফিরিয়ে দিচ্ছি, কারণ এই 15টি বছর আমি ওই অর্থ, যেই অর্থ আমার কাছে হিডেন মনে হতো এক সময়, সেই অর্থ যেটার জন্য আমি এসেছিলাম, সেই অর্থ কিন্তু আমার কাছে কোনো মূল্যই রাখে না। কারণ সব থেকে মূল্যবান জিনিস যেটা প্রয়োজন, সেটা হলো উইজডম। আমি জানি আমি তোমার থেকে অনেক বেশি জ্ঞানী, সেটা আমি পেয়েছি। যদিও এই জ্ঞানকে আমি ঘেন্না করি, কারণ অনেকেই এই জ্ঞানকে নিয়ে অহংকার করে, সেই অহংকার মুহূর্তে কিন্তু ইতিহাসের পাতায় চলে যায়, তাই না? আমি সব ফিরিয়ে দিচ্ছি, এবং কত ঘন্টা আগে আমি বেরিয়ে আসবো? 5 ঘন্টা আগে। হিয়ার কামস আ কোশ্চেন, যদি 5 ঘন্টা আগে বেরিয়ে আসে, যদি রাত 12টা হয়, তার 5 ঘন্টা আগে কতক্ষণ? সন্ধে 7টা। তাহলে সন্ধে 7টা হলে পরের দিন সকালবেলা এসে ওই ওয়াচম্যান বলে, কেন বাবু উনি পালিয়ে গেলে, সকাল কি করে হলো? হিয়ার কামস আ কোশ্চেন, কারণ পরে তাহলে 3টের সময়, মানে আগের দিন 3টের সময় গেছে, তিনি কিন্তু এসে শুয়ে পড়েছেন, তারপরের দিন পালিয়ে গেছে 5 ঘন্টা আগে, তারপরের দিন। বুঝতে পেরেছো? প্রথমত শুরু হয়েছিল কন্ট্রাক্ট 1870, 14 নভেম্বর রাত 12টা। তাহলে রাত 12টা থেকে 1885, 14 নভেম্বর রাত 12টাই কিন্তু কন্ট্রাক্ট শেষ হওয়ার কথা। 5 ঘন্টা আগে বেরিয়েছে, তাহলে 5 ঘন্টা আগে মানে 7টায় উনি চলে গেছেন। সন্ধ্যেবেলায় পুরো অন্ধকার, মানে কেউ কি ওনায় দেখতে পাবে না? তাও কিন্তু নয়। 2 নম্বর পয়েন্ট, যদি তর্ক করি, যদি আমরা তর্কে আসি, যদি আমাদের প্রবলেম এখানেই যে 3টের সময় যে তিনি ওনাকে মারতে গেছিলেন, সেটা কোন দিন গেছিলেন, সেইটাই হচ্ছে মেন প্রবলেম। আসলে তিনি গেছিলেন তার আগের দিন। সেদিন রাতে যখন তিনি গেছিলেন, সেদিন কিন্তু তিনি বাড়ি এসে ঘুমোতে পারেননি,
তার পরের দিন কি ঘটেছে সারাদিনে সেই ঘটনা কিন্তু এখানে লেখা নেই। বুঝতে পেরেছো? তারপরের রাত্রেবেলা 7টায় যখন চলে যায়, তিনি আবার পরের দিন সকালবেলায়, মানে পরের দিন মানে 15 নভেম্বরে ওই চাকর এসে বলে, বাবু 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 আমি দেখেছি এই বেটাকে পালাতে কটায়, সেটাও কিন্তু বলেনি। মেন ফ্যাক্ট, এটা কটায় দুপুর বিকেল তো দেবে না, দেবে বেটা কত তারিখে, দেবে সর্বোচ্চ কত সালে। সো ডোন্ট গেট কনফিউজ, কারণ এখানে কনফিউশন আছে, কিন্তু মোদ্দা কথা সে বেটা কিন্তু পালিয়ে গেছে। ইট ওয়াজ ইনফর্মড বাই দি ওয়াচম্যান। এবং তিনি যখন তার ঘরে যায়, তোমরা ভাবো তো রাতের বেলা কি যাবে না, কখন যাবে? দিনের বেলায়। দিনের বেলায় গেছে, কারণ পালিয়ে গেছে আগের দিন। তার ঘরে গিয়ে তিনি কিন্তু খুব আরামসেই সেই চিঠিটাকে তার পকেটে করে নিয়ে এসে ওই একটা ফায়ার প্রুফ সেফে, যেই খানটাতে চাবিটা ছিল সেখানে রেখে দেয়, যাতে করে আননেসেসারি টক্স না ওঠে। বলো, এখানে জেলে ছিলেন কিন্তু ওই লয়ার, কিন্তু আলটিমেট জেলে কে ছিল? ব্যাংকার। লয়ার ফিজিক্যালি ছিলেন, আলটিমেট জেলে মেন্টালি ইমোশনালি কে ছিল? ব্যাংকার। তাই এই গল্প থেকে আমরা স্পষ্টত বুঝতে পারি দুটো জিনিস। এক, পৃথিবীতে সব থেকে মূল্যবান জ্ঞান, উইজডম, আর পৃথিবীতে কোনো কিছুরই মূল্য নেই। নাম্বার টু, এই পৃথিবীতে যদি খুব বেশি তুমি এক্সাইটেড থাকো, অহংকারী থাকো, তোমাকে কোনো না কোনো রকম ভাবেই পতন ফেস করতে হবে। কোনো কিছু এক্সাইটেড হয়ে ডিসাইড করবে না, এবং কারো বাস দিতে গেলে নিজেরই আগে যায়, এটা বুঝেছি।